কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আমরা সবাই জানি। আর দুনিয়াতে বর্তমানে কালো জাদু করার পরিমাণ অনেক বেড়ে গেছে। মানুষ প্রেম, বিবাহ এগুলোর কারণে কালো জাদু করে থাকে। কিন্তু কখনো কি শুনেছেন একজন মা তার ছেলের গার্লফ্রেন্ড এবং তার বন্ধুগুলোর উপর কালো জাদু করেছে? সালাহ নামের এই ছেলেটির মা তার গার্লফ্রেন্ড এবং বন্ধুদের সাথে ঠিক এমনই ভয়ঙ্কর কালো জাদু করেছিল। সালাহের যখন একটা অসুখ হয় তখন তার গার্লফ্রেন্ড তাকে ফেলে তারই বন্ধুর সাথে প্রেম করা শুরু করে। আর এজন্যই সালাহ এর মা তাদের উপর প্রতিশোধ নিতে ভয়ঙ্কর এই কালো জাদু শুরু করে। সালাহ এর মা তার বন্ধুদের জীবন একদম জাহান্নামে পরিণত করেছিল। তাদের সাথে ঘটতে থাকে একের পর এক সব ভয়ঙ্কর ঘটনা। হ্যালো বন্ধুরা, তাহলে বেশি কথা না বলে সালাহ আর তার মায়ের গল্পটা শুরু থেকে শুরু করা যাক। এই হচ্ছে সালাহ, আর এই হচ্ছে সালাহের বন্ধু মেতিন। সে সালাহের সবচেয়ে কাছের বন্ধু। তারা দুইজন একসাথে তাদের গার্লফ্রেন্ড সহ ঘুরতে এসেছে। এই হচ্ছে আরজু, সে মেতিনের গার্লফ্রেন্ড। আর এই হচ্ছে শারমিন, সে সালাহের গার্লফ্রেন্ড। রুমের ভেতরে বসে আরজু আর শারমিন গল্প করছিল। শারমিন আরজুকে বলে সে সালাহকে পাগলের মতো ভালোবাসে। সালাহকে ছাড়া সে কোনোভাবেই বাঁচতে পারবে না। তারা দুইজন কিছুদিনের মধ্যেই বিয়ে করতে যাচ্ছে। এদিকে আরজুও মেতিনকে অনেক ভালোবাসে, কিন্তু মেতিনের কাছে বিয়ের কথা বললে সে কিছুই বলে না। তারা দুজন যখন রুমের মধ্যে বসে গল্প করছিল তখন মেতিন আর সালাহ পাশেই জঙ্গলে শিকার করতে বেরিয়েছিল। মেতিন শিকারে বেশ ভালো, সে মাঝে মাঝেই এখানে শিকার করতে আসে। কিন্তু সালাহ আজকেই প্রথম শিকার করতে বেরিয়েছে। সে ঠিকমতো রাইফেলও চালাতে পারে না। রাইফেলটা ধরতেই ভুলবশত ফায়ার হয়ে যায়, আর একটু হলেই সেটা সালাহ এর গায়েই লাগতো। এটা দেখে মেতিন তাকে সতর্ক করে দেয়। এরপর যেতে যেতে মেতিন সালাহের কাছে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সালাহ বলে তাদের রিলেশন অনেক বছরের, আর তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসে। তারা কিছুদিনের মধ্যেই বিয়ে করতে যাচ্ছে। শারমিন অনেক ভালো মেয়ে, সে আমাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে মেতিন হাসে আর বলে শারমিন দেখতে অনেক সুন্দর, আর সত্যি সে অনেক ভালো মেয়ে। তুমি অনেক ভাগ্যবান ছালা। এরপর শিকার করতে তারা দুইজন দুই দিকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মেতিন কিছু একটা লক্ষ্য করে গুলি ছুড়েছে। আর এরপরেই আমাদের 5 মাস পরের সিন দেখানো হয়। দেখা যায় ভুতুরে একটা বাড়িতে সালাহ একটা হুইল চেয়ারে বসে আছে। সে প্যারালাইজড হয়ে গেছে। আর তার সামনে একজন বৃদ্ধ মহিলা অদ্ভুত কাপড়ে জড়ানো 3টা পুতুলে 3জন মানুষের ছবি থেকে মুখ কেটে কেটে সেই পুতুল 3টার মুখে লাগাচ্ছে। এই মহিলাটি হচ্ছে সালাহ এর আপন মা। সে মুখ দিয়ে অদ্ভুত কিছু শব্দ ফিসফিস করে উচ্চারণ করছে, আর এই ছবিগুলি দিয়ে কালো জাদুর মতো কিছু একটা করছে। অন্যদিকে দেখা যায় এই 5 মাসে অনেক কিছু বদলে গেছে। আরজু একজন মহিলার সাথে গল্প করতে করতে বলে মেতিন এখন আর আমার সাথে কথা বলে না, সে এখন শারমিনকে ভালোবাসে। তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। 10 দিন পরই তারা বিয়ে করতে যাচ্ছে। আসলে শারমিন ছিল সালাহ এর গার্লফ্রেন্ড, কিন্তু মেতিন আর সালাহ শিকারে যাওয়ার পর সালাহ অ্যাক্সিডেন্টলি নিজেই নিজেকে শুট করে বসে। আর তারপর থেকেই সে প্যারালাইজড হয়ে গেছে। সে চলাফেরাও করতে পারে না, এমনকি কথাও বলতে পারে না। একদিন অসুস্থ সালাহের পাশে বসে তার মা কাঁদতে থাকে আর বলতে থাকে তুমি দেখেছো তোমার বন্ধুরা কতটা বেঈমান। তোমার এই অবস্থার 5 মাসও হয়নি, এর মাঝেই তোমারই প্রেমিকা তোমার বন্ধুকে বিয়ে করতে যাচ্ছে। এরপর সেই মহিলা সালাহের হাত ধরে প্রতিজ্ঞা করে বলে তুমি দেখবে আমি তাদেরকে কেমন কঠিন শাস্তি দেই। আমি তাদের দুনিয়াতেই জাহান্নাম দেখিয়ে আনবো। তোমার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের প্রতিশোধ আমি নিজেই নেব। এরপর সালাহের মা ওই পুতুলগুলো নিয়ে আবারও কালো জাদু করতে শুরু করে। সালাহ সামনে বসে অবাক হয়ে দেখে তার মা কি অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে আর পুতুলগুলোকে আগুনের ওপর ঘোরাচ্ছে। এদিকে দেখা যায় মেতিন শারমিনকে জড়িয়ে ধরে পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। হঠাৎ তখন মেতিনের ফোনে তার একজন ওয়ার্কারের নাম্বার থেকে ফোন আসে। ওপাশ থেকে ওয়ার্কার বলে কাজের সাইটে কিছু একটা প্রবলেম হয়েছে, তাই তাকে এখনই আসতে হবে। কি সমস্যা জিজ্ঞেস করতেই ফোনটা কেটে যায়। তাই মেতিন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কাজের সাইটে পৌঁছে মেতিন যখন সেই ওয়ার্কারকে ফোন করে তখন সে বলে সে নাকি তাকে কোনো ফোনই করেনি। এটা শুনে মেতিন অনেক অবাক হয়ে যায়। নাম্বারটা তো তারই ছিল, তার নাম্বার থেকেই কল এসেছিল। ভাবতে ভাবতেই সে উপরের বিল্ডিং থেকে একজন মানুষের চিৎকার শুনতে পায়। মেতিন উপরে উঠে একটা টর্চ জ্বালিয়ে খুঁজতে থাকে আওয়াজটা কোথা থেকে আসলো, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। মেতিনের অনেক ভয় করছিল, কারণ এখানে সে ছাড়া আর কেউই নেই। এরপর হঠাৎ কেউ একজন তাকে বলে চলে এসো আমার কাছে। মেতিন আরো উপরে উঠে যায়। সে প্রতিটা রুম খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা রুম থেকে চাপা একটা আওয়াজ আসে। মেতিন রুমটাতে ঢুকে দেখতে পায় একটা কফিন মাটি চাপা দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর তার ভেতর থেকেই সেই কথাগুলি ভেসে আসছে।
মেতিন ভয়ে ভয়ে মাটি আলগা করে কফিনটা বের করতে থাকে। মাটি থেকে পুরো কফিনটা বের করে মেতিন যেইমাত্র সেটার ঢাকনা খোলে তখনই সেটার ভেতর থেকে ভয়ঙ্কর এক রূপ নিয়ে সালাহ বেরিয়ে আসে। কি ভয়ঙ্কর তার অবস্থা, সারা মুখে পচা রক্ত, আর তার পিছনে এসে দাঁড়িয়েছে কালো টুপি মাথায় দিয়ে এক বৃদ্ধ। হঠাৎ সালাহের মা তার ঠিক কানের কাছেই চিৎকার করে বলে ওঠে, চিনতে পারছো আমাকে? তোমার বন্ধু সালা, সে তোমারই কারণে একটা মৃত লাশ হয়ে পড়ে আছে। মহিলাটি এই কথাগুলো বিকট চিৎকার করে বলতে থাকে। মেতিন ভয়ে নিজের মুখ চেপে কাঁদতে শুরু করে, কিন্তু হঠাৎ যেমন এসেছিল তেমনই সবকিছু যেন উধাও হয়ে যায়। এদিকে আরজু বাসায় একা বসে বই পড়ছিল। হঠাৎ তার দরজায় কে যেন নক করে। সে দরজা খুলতে গেলে আই হলে চোখ রেখে দেখতে পায় বাইরে সালা আর তার মা ঘুরে বেড়াচ্ছে আর বলছে, চলো বাবা, তারা দরজা খুলবে না, তারা তোমাকে একা রেখে চলে গেছে। কিন্তু আরজু দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পায় না। তারপর সে দরজা বন্ধ করতেই হঠাৎ সামনে সালাহকে দেখতে পায়। তার মুখ বিভৎস, আর পিছন থেকে সালাহের মা আরজুকে চেপে ধরে চিৎকার করে বলতে থাকে, তোর জন্যে আমার ছেলের এই অবস্থা, দেখ তার দিকে তাকিয়ে দেখ আমার ছেলের কি অবস্থা হয়েছে। আরজু ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু হঠাৎ কিভাবে যেন সবকিছু হাওয়ায় মিলিয়ে যায়। এদিকে শারমিন তার রুমে বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় বাইরে থেকে মেতিন তাকে ডাকছে। সে তাকে সিঁড়ির দিকে আসতে বলছে। শারমিন তার ডাক শুনে বাইরে যায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। আরও সামনে এগিয়ে যেতেই সে দেখতে পায় একটা আর্টের ক্যানভাস থেকে আপনা আপনি মার্বেলগুলো খুলে পড়ছে। সেখানে গিয়ে সে নিজেই একটা মার্বেল হাত দিয়ে খুলে ফেলে। সেটা নিচে পড়তেই হঠাৎ তার সামনে বিভৎস একটা চেহারা নিয়ে সালাহ হাজির হয়। তার সারা মুখে পচা গলা মাংস লেগে আছে। সে চিৎকার করে বলছে, কেন তুমি আমাকে ছেড়ে গেলে, বলো কেন? কিন্তু কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণ সে সবকিছুই স্বপ্নে দেখছিল। তখনই সে দেখতে পায় মেতিন এইমাত্র বাসায় এসে ঢুকেছে। এগুলো দেখে বোঝা যায় সালাহের মায়ের কালো জাদু কেবলই কাজ করতে শুরু করেছে, কিন্তু এগুলো খুবই নর্মাল কালো জাদু। এরপর তাদের জন্য আরও ভয়ানক কিছু অপেক্ষা করছে। মেতিন রুমে আসতেই মেতিনকে সালাহের ব্যাপারে সে জিজ্ঞেস করে। সে মেতিনের কাছে জিজ্ঞেস করে সালাহের কি কোনো কিছু মনে আছে, সে কি আগের কোনো কথা আর মনে করতে পারে। কিন্তু মেতিন তার সম্পর্কে কিছুই বলতে পারে না, কারণ সেও আর কখনো সালাহের খোঁজ নেয়নি। এদিকে দেখা যায় সালাহের মা ঘরের এক কোণা থেকে কাপড় সরিয়ে সেই 3টা পুতুল বের করছে। অদ্ভুত কাপড়ে জড়ানো আর 3টা পুতুলের মাথায় 3 জনের ছবি বসানো। সে তাদের সাথে কথা বলে, আমার ছেলের সাথে এমন করার জন্যে তোদের প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে। এই কথাগুলো বলতে বলতে সে তাদের উপর আবারও কালো জাদু শুরু করে। এরপর মেতিন আর শারমিনকে দেখা যায়। শারমিন ঘুমাচ্ছে। তখন মেতিন কিছু একটা দরকারে বাইরে বের হয়, কিন্তু হঠাৎ সে বাইরে সুইমিং পুলের দিক থেকে কিছু একটা শব্দ আসতে শোনে। এজন্য সে সেদিকেই এগিয়ে যায়। আস্তে আস্তে সে সুইমিং পুলের একদম কাছে চলে আসে, কিন্তু কোথাও কিছুই খুঁজে পায় না। হঠাৎ করেই অদৃশ্য কিছু একটা মেতিনের পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে মাটিতে পড়ে যেতেই তার একটা হাত একাই মাটির ভিতরে ঢুকে যায়। মেতিন চিৎকার করতে থাকে। তখনই সে তার সামনে শারমিনকে দেখতে পায়। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর দেখা যাচ্ছে, আর সে সম্পূর্ণ উল্টো হয়ে তার দিকেই এগিয়ে আসছে। হঠাৎ সে একদম তার মুখের সামনে এসে বলে, কেন তুমি আরজুকে ছেড়ে আমার সাথে থাকতে শুরু করেছো মেতিন? সালা আমাদের ওপর খুব রাগ করে আছে, কেন এমন করেছো বলো? মেতিন ভয়ে প্রাণপণ চিৎকার করতে থাকে, কিন্তু হঠাৎ তার সামনে থেকে শারমিন উধাও হয়ে যায়, আর তার হাতটাও আপনা আপনি মাটি থেকে বের হয়ে যায়। এদিকে শারমিনের ঘুম ভেঙে যায়, কিন্তু পাশে তাকিয়ে সে মেতিনকে দেখতে পায় না। আবার ওপরের ঘর থেকে কিসের যেন শব্দ আসছে। সেটা দেখতে সে খাট থেকে নামে, কিন্তু ফ্লোরে পা দিতেই তার মনে হয় সে যেন নিচে পড়ে যাবে। আর একটু সামনে আসতেই হঠাৎ ফ্লোর থেকে একটা রক্তাক্ত হাত বের হয়ে তার পা ধরতে যায়। সাথে সাথেই সে পা সরিয়ে নেয় আর ভয়ে চিৎকার করে ওঠে। সামনে আর একটা পা বাড়াতেই আবারও একটা হাত বের হয়ে তার পাটা ধরতে যায়। সে দৌড় দিতে চেষ্টা করে, কিন্তু তার সামনে ফ্লোরে একটা মানুষ ভেসে উঠে তাকে ধরতে যায়। তখন শারমিন এতটাই ভয় পেয়ে যায়, সে চিৎকার করতে করতে ফ্লোরের ওপর বসে পড়ে। আর ঠিক তখনই রুমে মেতিন প্রবেশ করে, কিন্তু সে তাকে দেখেও ভয় পায়। মেতিন তখন বলে, আমাদের সাথে এসব কি হচ্ছে শারমিন? হ্যাঁ, তাদের সাথে এমন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। তাদের দুজনের জীবনই এখন কেমন যেন হয়ে গেছে। কারো জীবনেই কোনো শান্তি নেই। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছে কেউ তাদের ওপর নজর রাখছে। একদিন আরজু বাইরে থেকে বাসায় ফিরে এসে দেখতে পায় তার পোষা পাখিটা খাঁচার ভিতরে নেই। সে দৌড়ে গিয়ে তার মাকে বলে, বাইরে যাওয়ার সময় আমি খাঁচার দরজাটা লাগাতে ভুলে গিয়েছিলাম। পাখিটা এখন খাঁচার ভিতরে নেই।
ঠিক তখনই সে পিছন থেকে পাখিটাকে উড়ে যেতে দেখতে পায়। পাখিটা উড়ে গিয়ে স্টোর রুমে ঢুকে পড়ে। স্টোর রুম ছিল পুরোপুরি অন্ধকার। আরজু রুমের লাইটটা অন করে পাখিটাকে খুঁজতে থাকে, কিন্তু পাখিটা উড়ে একটা ভাঙ্গা খাটের নিচে চলে যায়। আরজু অন্ধকারের ভিতরে আস্তে আস্তে সেদিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ কেউ একজন তার নাম ধরে ডাকে। পিছনে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। তারপর সে ভয় পেতে শুরু করে। তবুও পাখিটা ধরতে সে খাটের নিচে উকি দেয়, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। সে ফোনের টর্চটা জ্বালিয়ে আবারও শুয়ে পড়ে খাটের নিচে উকি মারে। তারপরেই সেখানে সে সালাহকে দেখতে পায়। সালাহ তার একটা হাত চেপে ধরে বলতে থাকে, তুমিও আমাকে ভুলে গেলে, অথচ আমি ভেবেছিলাম তুমি আমাকে সাহায্য করবে। সালাহকে দেখে আরজু ভয়ে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই পিছনে তার মা এসে দাঁড়ায়, আর সবকিছু শান্ত হয়ে যায়। তার মা একটা খাঁচা নিয়ে এসেছে, পাখিটাও তার মধ্যেই আছে। আসলে এসব কিছুই সালাহ এর মা করাচ্ছে। সে ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে তাদের সবার জীবনকে একে একে নষ্ট করে দিচ্ছে। এবার সালাহের মা আরও ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। সে আরও ভয়ঙ্কর কালো জাদু শেখার জন্য একজন বৃদ্ধ লোককে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেই বৃদ্ধ লোক তাকে জানায় এই কালো জাদু খুবই ভয়ঙ্কর, এটা মানুষের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সে আরও বলে, তুমি যদি কোনো রকম ভুল করে ফেলো তাহলে মনে রেখো তোমাকে এর জন্য ভয়ঙ্কর মাসুল দিতে হবে। আর আমি আগেই বলেছি এটা করার জন্য কোনো একজনকে তার জীবন দিতে হবে। তবে তুমি সফল হলে তোমার ছেলে সবকিছুই উপভোগ করতে পারবে। তুমি চাইলে সে একটা মেয়ের সাথে থাকাটাও উপভোগ করতে পারবে, কিন্তু সাবধান, এর জন্য তোমার জীবনও শেষ হয়ে যেতে পারে। সালাহের মা এসব শুনেও সবকিছুতেই রাজি হয়। সে বলে, আমার জীবন চলে গেলেও আমি আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। আর লোকটাকে তখন সেই কালো জাদু শেখানোর জন্য সে বেশ কিছু টাকা দেয়। তারপর লোকটা একটা পুরনো কালো জাদুর বই খুলে সালাহের মাকে সবকিছু শিখিয়ে দেয়। সালাহের মা কিছুক্ষণ পর থেকেই লোকটার থেকে শেখা কালো জাদু শুরু করে দেয়। এই কাজের জন্য প্রথমে সে একজন যুবতী মেয়েকে বাসায় কাজের জন্য নিয়ে আসে। মেয়েটা যখন বাসায় কাজ করছিল তখন সালাহের মা তার জন্য চা বানিয়ে নিয়ে আসে। মেয়েটা চা খেতেই অজ্ঞান হয়ে পড়ে। তখন সালাহের মা তাকে অন্য একটা রুমে নিয়ে যায়। তারপর সে হুইল চেয়ারে বসিয়ে সালাহকেও সেই রুমে নিয়ে যায়। এরপর সে তাকে আর সালাহকে মুখোমুখি করে। বেশ কিছু দড়ি দিয়ে সালাহের মুখ থেকে মেয়েটার মুখে দড়ি নিয়ে বেঁধে রাখে, আর মেয়েটাকে সম্পূর্ণ সাদা কাপড় পরিয়ে দিয়ে চুল দিয়ে তার মুখ ঢেকে দেয়। তারপর পিঠের দিকে একটু কাপড় কেটে মেয়েটার পিঠে অদ্ভুত একটা ট্যাটু এঁকে দেয়, আর দুইজনের মাঝে একটা পাত্রে আগুন জ্বালিয়ে দেয়। তারপর সে তার কালো জাদুর মন্ত্র পড়তে শুরু করে। সে মেয়েটার সামনে দাঁড়িয়ে খুব জোরে জোরে তার কালো জাদুর মন্ত্রগুলি পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে মেয়েটা আর সালাহ ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। মেয়েটার চেহারা কেমন যেন হয়ে যায়, সে আরও দ্রুত কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায়, সব আলো নিভে যায়, শুধু মোমবাতিগুলো জ্বলতে থাকে। সালাহের মা মেয়েটার কাছে গিয়ে দেখতে পায় সে মারা গেছে। এদিকে মেতিন, শারমিন আর আরজুদের সাথে একের পর এক খারাপ ঘটনা ঘটতেই থাকে। সালাহ তার সেই বিভৎস চেহারা নিয়ে তাদের সামনে আসতেই থাকে। কখনো সালাহ, আবার কখনো তার মা। এভাবে তাদের তিনজনের জীবন থেকে শান্তি নষ্ট হয়ে যায়। এদিকে আরজু হঠাৎ সালাদের বাড়িতে সালাহকে দেখতে আসে, কিন্তু বাড়িতে ঢোকার মেইন গেটের সামনে সে তার নিজের একটা ছবি পড়ে থাকতে দেখে। এটা দেখে সে কিছুটা অবাক হয়, তার ছবি এখানে পড়ে আছে কেন। সে ছবিটা হাতে নিয়ে বাড়িতে ঢোকে। সে সালাহের আম্মুর সাথে কথা বলে এবং সালার রুমে আসে। সালাহ অবাক চোখে আরজুর দিকে তাকিয়ে থাকে। একটু পর তার মা আরজুর জন্য চা নিয়ে আসে, কিন্তু সে যখন চা খেতে যায় তখন সালাহ ছটফট শুরু করে দেয়। সে যেন সেটা খেতে তাকে নিষেধ করছে, কিন্তু আরজু কিছুই বুঝতে পারে না। তখনই দেখা যায় মেতিনও সালাদের বাসায় এসেছে, কিন্তু মেতিন যখন ঘরে ঢুকতে যাবে তখনই তার মাথার ভেতর আবার সালাহের কণ্ঠ বাজতে থাকে। কণ্ঠটা বলতেই থাকে, আমি তোমার মাথার মধ্যেই আছি মেতিন, তুমি চলে এসো আমাদের কাছে। আমি যেখানে আহত হয়েছিলাম সেখানে আমরা তোমার জন্য অপেক্ষা করছি মেতিন, চলে এসো, তুমি চলে এসো। এগুলো শুনতে পেয়ে মেতিন সালাদের বাসায় না ঢুকে সেখান থেকে চলে যায়। আর এদিকে দেখা যায় আরজু চা খেয়ে অজ্ঞান হয়ে গেছে। তখন সালাহের মা সেই পুতুলগুলোর কাছে গিয়ে একটা পুতুল তুলে রাখে, আর শারমিনের পুতুলটি মেতিনের পুতুলের পাশে রেখে দেয়। এরপর একটা কাঠি ভেঙে সেই অর্ধেক কাঠিটা মেতিনের পুতুলের ঠিক গলায় ফুটিয়ে রাখে। এদিকে শারমিন বাসায় একা ছিল। তার কাছে একটা মহিলা আসে। শারমিন মহিলাটির জন্য নাস্তা আনতে যায়, কিন্তু ফিরে এসে সে দেখে মহিলাটি রুমের ভেতর অনেকগুলো কাঠ জড়ো করে আগুন ধরিয়েছে, আর সে কি যেন একটা মন্ত্র পড়ছে আর একটা করে কাঠি ভাঙছে। মহিলাটি যেভাবে কাঠিটা ভাঙছে ঠিক সেভাবেই শারমিনও ভেঙে যাচ্ছে।
এভাবে একসময় তার মুখ দিয়ে ব্লাড উঠে সে মারা যায়। অন্যদিকে দেখা যায় মেতিন সালাহের বাড়ি থেকে ফিরে গিয়ে সেই জঙ্গলে এসেছে যেখানে সে আর সালাহ শিকারে এসেছিল। সে গাড়ি থেকে নামতেই হঠাৎ তার চোখে কিছু ছবি ভেসে ওঠে। সে আস্তে আস্তে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে সালাহের মা এসে তাকে ঠেলে একটা হুইল চেয়ারে বসিয়ে দেয়। তার সামনে দেখা যায় সালাহ একটা খাটে শুয়ে আছে, আর সেই টুপি পরা বৃদ্ধ লোকটা ছুরি নিয়ে একটা দড়ি কাটছে। সে যেখানে বসেছিল তার ঠিক মাথার উপরেই ছিল অসংখ্য ধারালো ডাল বিশিষ্ট একটা কাঠের গুঁড়ি। লোকটি দড়িটা কেটে দিতেই সেই ধারালো ডালপালাগুলি মেতিনের গায়ের ওপর এসে পড়ে, আর সেখানেই মেতিনের মৃত্যু হয়। এবার দেখা যায় সেই আগের রুমটাতে আরজু আর সালাহকে বেঁধে রাখা হয়েছে। তার মা ঠিক যেভাবে কাজের মেয়েটির পিঠে একটা ট্যাটু করেছিল সেই একই ট্যাটু আরজুর পিঠেও আঁকে। ঠিক আগের মতোই সালাহের মা আরজুর সামনে দাঁড়িয়ে সেই মন্ত্রটা পড়তে শুরু করে, আর আগের মতোই সবকিছু কাঁপতে শুরু করে। মহিলাটি আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে, আর সবকিছু আরো জোরে জোরে কাঁপতে থাকে। কিন্তু হঠাৎ মহিলাটির কণ্ঠ থেমে যায়, কারণ সালাহ নিজেই উঠে তার মায়ের পিঠে একটা কাঁচি দিয়ে কোপ বসিয়ে দিয়েছে। সাথে সাথে সেখানেই তার মা মারা যায়। এরপর সেই রাতের 2 মাস পর সালাহ কথা বলতে পারে। তখন তার মুখ থেকে শোনা যায় সেই দিন শিকারের সময় জঙ্গলে আসলে কি ঘটেছিল। সেদিন সালাহ আর মেতিন দুইজন শিকার করতে গিয়ে আলাদা হয়ে যাওয়ার পর মেতিন তার সামনে কিছু একটা লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু তার সেই গুলি গিয়ে লাগে একজন বৃদ্ধ ব্যক্তির বুকে। এটাই ছিল টুপি পরা বৃদ্ধটা, যাকে মেতিন মাঝে মাঝেই ভয়ঙ্করভাবে সালাহ এর সাথে দেখতে পেত। আসলে ওই দিন মেতিনের গুলি খেয়ে লোকটা মারা যায়। সালাহ মেতিনের চিৎকার শুনে ছুটে এসে দেখে মেতিন একটা লোককে গুলি করে মেরে ফেলেছে। এরপর সালাহ সাহায্যের জন্য তার ফোনটা নিয়ে কাউকে ফোন করতে যায়, কিন্তু মেতিন তাকে ফোন করতে নিষেধ করে। সে মানুষ মেরে ফেলেছে এটা জানাজানি হয়ে গেলে এখন তো তার জেল হয়ে যাবে। কিন্তু সালাহ তাকে বারবার বুঝাচ্ছিল এটা অ্যাক্সিডেন্ট মাত্র, এতে ভয় পাওয়ার কিছুই নেই, তাদের কাউকে সাহায্যের জন্য ডাকা উচিত। কিন্তু মেতিনের তখন মাথায় আর কিছুই কাজ করছিল না। সে সালাহকে বারবার ফোন করতে নিষেধ করে আর লোকটাকে ফেলে চলে যেতে চায়, কিন্তু সালাহ তার কথা না শুনে সাহায্যের জন্য ফোন করতে গেলে মেতিন কি করবে কিছুই বুঝতে পারে না। সে তখন সালাহকেও গুলি করে বসে, কিন্তু তার গুলি খেয়ে সালাহ মারা যায় না। সে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, সে কথাও বলতে পারে না। এই সুযোগে নিজেকে বাঁচানোর জন্য মেতিন সবার কাছে প্রচার করে দেয় সালাহ বন্দুক চালাতে পারতো না, সে ভুল করে নিজেই নিজেকে গুলি করে দিয়েছে। সালাহ প্যারালাইজড হয়ে যাবার কারণে সালাহের গার্লফ্রেন্ড শারমিনও তাকে ছেড়ে মতিনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আর আরজুকে মেতিনের কাছ থেকে আলাদা করে দেয়। এদিকে সালাহের মা তার ছেলের এই প্যারালাইজড হয়ে যাওয়ার জন্য সবসময় মেতিন, আরজু আর শারমিন তিনজনকেই দায়ী করে। সে প্যারালাইজড হয়ে যাবার পর যখন তারা সবাই একদম যোগাযোগ বন্ধ করে দেয়, তখন সে বিশ্বাস করে নেয় যে তারাই ইচ্ছে করে তার ছেলেকে এমন করে দিয়েছে। তাই সবার উপর প্রতিশোধ নিতে সে কালো জাদুর আশ্রয় নেয়। আর তার প্রতিশোধের ইচ্ছা এতটাই ভয়াবহ হয়ে গিয়েছিল যে তার ছেলেকে অর্থাৎ ছালাকে সে অন্যভাবে মেয়েদের সাথ দেওয়ার জন্য সেই কাজের মেয়েটার জীবন পর্যন্ত নিয়ে নেয়। সে আরজুর সাথেও এটাই করতে যাচ্ছিল, কিন্তু তার ছেলে সালাহের কারণেই সে এটাতে সফল হতে পারে না। সালাহ প্যারালাইজড হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার মাথা ঠিকভাবে কাজ করত। সে সবকিছু দেখতে পারত এবং বুঝতে পারত। আরজুর ওপর কালো জাদু করার সময় সালাহ সবকিছু দেখতে পারছিল এবং সে পুরোপুরি সচেতন ছিল। আরজু মারা যাওয়ার আগ মুহূর্তে সালাহের হাত পাগুলো আবার কাজ করতে শুরু করে। তাই দেরি না করে সালাহ তার মায়ের উপর আক্রমণ করে আরজুকে বাঁচিয়ে নেয়। কথায় আছে পাপ কাউকেই ছাড়ে না। মেতিন ও শারমিন তাদের পাপের শাস্তি পেয়েছে। সালাহ এর মাও কালো জাদু করার মাধ্যমে একটা পাপ করছিল, কিন্তু শেষ সময়ে সেও তার পাপের শাস্তি পেয়েছে। হ্যালো বন্ধুরা, এই মুভিটি তুরস্কের একটা সত্য ঘটনা নিয়ে বানানো। তো কেমন লেগেছে মুভিটি জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। দেখা হবে আরও একটা এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।